স্থানীয় সরকার নির্বাচনে বাজিমাত করতে চায় বিএনপির প্রতীক ছাড়া ভোটে নানা সমীকরণ গুরুত্ব দেবে ব্যক্তির জনপ্রিয়তা, চলবে তৃণমূলের দল পুনর্গঠনের প্রক্রিয়া। রাজধানী বর্জ্যমুক্ত করার তোড়জোড় 2 সিটির, উত্তরে 7,000, দক্ষিণে 12,500 টন অপসারণ। নগরবাসীর অসচেতনতাকে দুষলেন দক্ষিণের প্রশাসক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে আড়তে, দাম নিয়ে কাটানি অসন্তোষ। এলডব্লিউজি সনদের ফাঁদে আটকে রফতানি আয় বৃদ্ধির সুযোগ, সিইটিপি মান সম্পন্ন করার তাগিদ। ঐতিহ্যবাহী নানা স্থাপনা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই দেশের পর্যটন শিল্পে, পরিকল্পনা প্রচারণায় ঘাটতি, দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞের। এবং সোশ্যাল মিডিয়ায় 89% নারী অনলাইন সহিংসতার শিকার, তথ্য জরিপের অভিযোগ করেন না 75%। ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ বিশ্লেষকের। ঈদ মোবারক। দেখছিলেন শিরোনাম, সকলের সবার সঙ্গে আছে এরিন আয়াত। নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপি। আশানুরূপ ফলাফল আনতে প্রতীক ছাড়া নির্বাচনের প্রার্থী বাছাইয়ে ব্যক্তি জনপ্রিয়তায় গুরুত্ব দেবে দলটি। একই সঙ্গে চলবে তৃণমূলের দল পুনর্গঠনের প্রক্রিয়া। নেতারা বলছেন সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সুফল স্থানীয় নির্বাচনে আনতে চান না তারা। হাসান ওয়ালির রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে ফুরফুরে মেজাজে ক্ষমতাসীন বিএনপি। দীর্ঘ বছর পর অনুকূল পরিবেশে এখন সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যস্ততা দলটির। এর মধ্যেই কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের নির্বাচন হবে চলতি বছরেই। এরই মধ্যে স্থানীয় নেতারা মাঠে নেমেছেন শক্তিমত্তা জানান দিতে। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে উপজেলা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে চান অনেকেই। তবে প্রতীক ছাড়া নির্বাচনের সামনে আসছে নানা সমীকরণ। প্রতীক না থাকায় দলীয় শৃঙ্খলা রক্ষা এবং একাধিক প্রার্থী ঠেকানোর চ্যালেঞ্জ এখন বিএনপির সামনে। তবে প্রতীকবিহীন নির্বাচনে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে বিএনপি। দলীয় প্রতীকের ব্যাপারটা যখন নিয়ে আসলো, এটা করেছিল যে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করা, সেটাকে তুলে দেওয়া, এটা যথার্থ হয়েছে। বৃহত্তর যদি আমরা চিন্তা করি বা সুদূর প্রসারী, এটার ফল হবে ইতিবাচক। সমর্থনের ক্ষেত্রে ব্যক্তি জনপ্রিয়তার উপর জোর দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলছেন নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে চলবে কমিটি পুনর্গঠন প্রক্রিয়াও। নির্বাচনে অবশ্যই ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তা, সে লোকটি কেমন, সেটাই সবচেয়ে বেশি কাজ করবে। আমাদের প্রার্থী যথাসময়ে সেটি ঘোষণা করা হবে। যখনই যেটা দলীয় হাইকমান্ডের কাছে প্রতিভাত হবে যে এইখানে এই জায়গাটি দুর্বল আছে, তো সেটাকে বাতিল করে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করে সেখানে কাউন্সিল সম্মেলনের ব্যবস্থা করে সংগঠনকে শক্তিশালী করা হয়। ফ্যামিলি কার্ড, খাল খননের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয় স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ বিএনপি নেতাদের বেছে নেবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের যে কমিটমেন্ট, সেসব কমিটমেন্ট আমরা পূরণ করছি। আশা করি জনগণ আমাদের এই সব কমিটমেন্ট পূরণ করার মাধ্যমে তারা আমাদের প্রতি স্বস্তি পাবে এবং তারা আমাদের আগেও সমর্থন করছে, আবার সমর্থন করবে। রাজনৈতিক নির্বাচনে যারা সমাজে যারা সবচেয়ে সুপ্রতিষ্ঠিত তারাই নির্বাচিত হয়, তাই হবে। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংসদের শেষ চেয়ার থেকে একেবারে আইনসভার শীর্ষ পদে সময় লেগেছে 40 বছর। বলছি প্রবীণ রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কথা। শহীদ জিয়া থেকে বেগম জিয়া হয়ে তার পথ চলা 3 প্রজন্মের সঙ্গে দেশের রাজনীতির বিভিন্ন বাঁকে উত্থান পতনের সাক্ষী এই নেতা মনে করেন বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্যের, উন্নয়নের আর সহনশীলতার। ঈদ ছুটির আগে তিনি দীর্ঘ সাক্ষাৎকারে কথা বলেছেন সহকর্মী আহমেদ সালেহিনের সঙ্গে। আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের জনগণের কাছে চিরভাস্বর হয়ে আছেন গণমানুষের নেত্রী হয়ে।
স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার গড়া দল বিএনপির হাল ধরেছিলেন মহিষী এই নারী। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপিকে করেছেন সুসংগঠিত। তারই ধারাবাহিকতায় দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণকারী প্রথিতযশা রাজনীতিকদের ভিড়িয়েছিলেন দলে। তাদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, যিনি বর্তমান জাতীয় সংসদের স্পিকারের আসনে 91 নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেও বেগম জিয়ার অনুরোধ ফেলতে পারেননি এই নেতা। যোগ দিয়েছিলেন বিএনপিতে। এর পরের যাত্রায় শুধুই এগিয়ে চলা রাজনীতির বিভিন্ন বাঁকে। প্রথম দিন একেবারে সর্বশেষ সারিতে বসেছিলাম, সেখান থেকে স্পিকার চেয়ার পর্যন্ত এই 50 গজ পথ পেরুতে 40 বছর সময় লেগেছে। বেগম জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাতের স্মৃতি আজও স্মৃতিপটে অমলিন। 1968 সালের নভেম্বর মাসে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করি। ক্যাপ্টেন জিয়াউদ্দিন কাকুলের এক বাসায় নিয়ে গেলেন, মেজর জিয়াউর রহমানের বাড়ি। তিনি দরজা খুলে আমাকে স্বাগতম জানালেন। সেই সময় একটি নাস্তার ট্রলি ঠেলে গৃহবধূ বেগম খালেদা জিয়া সেই ড্রয়িং রুমে প্রবেশ করলেন। প্রথম দর্শনে তাকে দেখে বিমোহিত হয়ে গিয়েছিলাম। তার ব্যক্তিত্ব, রুচিবোধ সব কিছুই আমাকে অত্যন্ত আকর্ষণ করেছে। আমি 91-তে নির্বাচিত হয়ে ঢাকা আসার সাথে সাথেই প্রথম দিনই বিকালবেলায় এভিএস সাবদার আমাকে এসে বলেন যে বেগম খালেদা জিয়া আপনার সাথে কথা বলতে চান। তা আমি তার সাথে গেলাম বিকেলের দিকে তার বাসায়। প্রথম দিনই তিনি আমাকে আহ্বান জানালেন বিএনপিতে যোগদান করার জন্যে। আমি বললাম, ম্যাডাম সবেমাত্র এসেছি, স্বতন্ত্র প্রার্থী, আমি একটু হাওয়া বুঝে নেই। পরে আরও একদিন তিনি আমাকে অনুরোধ করেছিলেন, তো সেদিনে আমি বলেছি ঠিক আছে। 60-এর দশক থেকে জিয়া পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল হাফিজউদ্দিনের। ময়দানে তিনি কাজ করেছেন 3 প্রজন্মের সঙ্গে। অতীত অভিজ্ঞতায় তাই সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্নে আজও বিভোর এই জ্যেষ্ঠ নেতা। 3 জনের স্টাইল 3 রকম। জিয়াউর রহমান ফৌজি জেনারেল ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছেন। সততা, দেশপ্রেম এবং কোনো ধরনের স্বজনপ্রীতি তাকে স্পর্শ করতে পারেনি, এগুলো হলো তার জন্য প্লাস পয়েন্ট। বেগম জিয়া হলেন জনগণের নেত্রী। তার যে অতুলনীয় জনপ্রিয়তা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে 5টি আসনে দাঁড়িয়ে প্রত্যেকবার প্রত্যেকটি আসনে বিজয়ী হওয়া, এই জনপ্রিয়তা অন্য কোনো রাজনীতিকের ভাগ্যে তিনি যোগেন নেই। অপরদিকে তারেক রহমান হলেন সদ্যমাত্র রাজনীতিতে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত তার শুরুটা ভালো হয়েছে। এখন আরও অনেক কর্মকাণ্ডের মাধ্যমে, বিশেষ করে দুর্নীতি দূর করে এবং এই দলের বিশাল কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে তাকে কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে। শহীদ জিয়া আর খালেদা জিয়ার নেতৃত্বে এতটা পথ চলা বিএনপির, আগামীতেও পথ হারাবে না বলে বিশ্বাস হাফিজউদ্দিনের। তার মতে বাবা মায়ের মতো করে সন্তানও বজ্র কঠিন নেতৃত্বে সমুন্নত রাখবেন দলের সাংগঠনিক অগ্রযাত্রা। ক্ষমতায় যারা যায় এদের অনেক স্তাবক জুটে যায় আশেপাশে। তারা দলের মূল নেতাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার উপরে। অর্থনৈতিক উন্নয়নে যদি বিএনপি ভালো ভূমিকা রাখতে পারে, তাহলে দেশের জনগণের জন্য সুসময় অপেক্ষা করে আছে। দেশের রাজনীতি, গণতন্ত্র, সংসদ, সর্বোপরি আগামীর বাংলাদেশ নিয়েও বেশ আশাবাদী আইনসভার নেতৃত্বে থাকা হাফিজউদ্দিন আহমদ। বিএনপি নেতা তারেক রহমানকে বলিষ্ঠ হাতে দল পরিচালনা করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাজমুল সালেহ। সরাসরি চলে যাব তার কাছে। ঈদের পরের দিনও কমলাপুর রেল স্টেশনে ঢাকা ছাড়া অসংখ্য মানুষের ভিড় আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। যে বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলে যে ট্রেনগুলো রয়েছে তার প্রতিটি ট্রেনে আসলে উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে মহুয়া কমিউটার। ট্রেনটি যাবে মোহনগঞ্জ, জামালপুর। মোহনগঞ্জের উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে 8টা 15 মিনিটে, কিন্তু আমরা ট্রেনটিতে দেখছি যে উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে গাদাগাদি, ঠাসাঠাসি করে যাত্রী, এবং শুধু তাই নয়, এই ট্রেনের ছাদের উপরে কিন্তু অসংখ্য মানুষ। আমরা সামনের দিকে এই ট্রেনে যখন যাত্রীদেরকে উঠতে দেখছিলাম তখন দেখেছি যাত্রীরা গাদাগাদি, ঠাসাঠাসি করে ভিড়ভাবে তারা মানে অনেক ঠেলাঠালি করে ভিতরের 3 ধরনের ঠাঁই নেই অবস্থা। এরপরে যাত্রী একেবারে ছাদে উঠে বসেছেন, ছাদ ভর্তি যাত্রী। অর্থাৎ এই জামালপুর এবং যে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলোতে ঈদের পরের দিন আজকে আমরা এই অবস্থা পরিলক্ষিত করছি। তারা বলছেন
বেশিরভাগ যাত্রী যে অনেকে ছুটি পাননি, আবার অনেকে ঢাকায় কোরবানি দিয়েছেন এবং অনেকে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এমন যে ঈদের পরের দিন ভ্রমণ করলে বাড়িতে গেলে সেটি হচ্ছে ভিড় খানিকটা কম থাকবে, তখন তাদের যাত্রাটা আসলে স্বস্তির হবে। কিন্তু এসে তারা আসলে হতাশ হয়েছেন, কারণ প্ল্যাটফর্ম জুড়ে অসংখ্য মানুষ। এখন ট্রেনটি যেহেতু ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে, সুতরাং ট্রেনের ছাদ ভর্তি হয়ে গেছে মানুষ, এবং ট্রেনটি এরপরে ঈদ স্পেশাল তিস্তা রয়েছে, সেই ট্রেনটিতেও আসলে এর চাইতে আরও বেশি ভিড় হবে বলে কমলাপুর রেল স্টেশনের পক্ষ থেকে আসলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখছি যে এখন উত্তরবঙ্গের যে ট্রেনগুলো আছে, আজকে কিন্তু বেশ কয়েকটি উত্তরবঙ্গের লং রুটের ট্রেনও কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনগুলোতেও কিন্তু একই রকমের ভিড় হবে, কারণ অসংখ্য মানুষ, ঘরমুখ মানুষ রয়েছে যারা বলছেন যে তখন টিকিট পাননি, টিকিট কাটার বিড়ম্বনায় তখন টিকিট না পেয়ে তারা ঈদের পরের দিন যাত্রা করতে চাচ্ছেন, এবং তাদের যেই মত সেটি হচ্ছে তারা বলছেন যে ঈদের পরে যাত্রা করলে যাত্রা খানিকটা স্বস্তির হয়, তখন হয়তো ভিড় কম থাকবে, আবার সেই সময়টাতে আরামে তারা যেতে পারবেন। কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে অসংখ্য মানুষের ভিড়, এবং সেই ভিড় ঠেলেই এখন আবার ঈদের পরের দিনের যাত্রাটাও কিন্তু খানিকটা ভোগান্তির, কারণ গাদাগাদি ঠাসাঠাসি করে মানুষকে বসতে হচ্ছে। পূর্বাঞ্চলের ট্রেন অর্থাৎ সিলেট এবং চট্টগ্রাম, সেই সিলেট এবং চট্টগ্রামের ট্রেনগুলোতে যাত্রীর চাপ অনেকটাই কম, সেই ট্রেনগুলো একেবারে ফাঁকা। বিশেষ করে উত্তরবঙ্গ, জামালপুর, ময়মনসিংহ এই অঞ্চলের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় আমরা সকাল থেকে লক্ষ্য করছি ঈদের পরের দিনও। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের পরের দিনও ঘরমুখ মানুষের ঈদ যাত্রার সর্বশেষ খবর। ঈদের দ্বিতীয় দিনে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। রাজধানীকে বর্জ্যমুক্ত করার তোড়জোড় দুই সিটি কর্পোরেশনের 7,000 টন ময়লা সরেছে উত্তর সিটিতে। দক্ষিণে অপসারণ হয়েছে 12,500 টন। কিছু এলাকায় রাত ভোর বর্জ্য পড়ে থাকলেও দেখা যায়নি পরিচ্ছন্নতা কর্মীদের। দিন শেষে মধ্যরাত, কোরবানির বর্জ্য পড়ে আছে বনশ্রী খালের পাশে। 12 ঘন্টায় অপসারণের লক্ষ্য থাকলেও এই এলাকায় দেখা যায়নি পরিচ্ছন্নতা কর্মীদের। দুর্গন্ধের ভোগান্তিতে এলাকাবাসী। কোরবানির ময়লাগুলো এখানে আনা ফালায়, কিন্তু কেউ পরিষ্কার করে না। এই ময়লাগুলো মিনিমাম আরও এক সপ্তাহ এখানে থাকবো, তারপরে আপনি নিজের ইচ্ছাভাবে পচা নষ্ট হয়ে যাবে এখানে। কুরবানির চামড়া, তারপরে হচ্ছে ময়লা আবর্জনাগুলো ফালাইছে, বৃষ্টি হইলে তো আরো দুর্গন্ধ ছড়াবে। একইভাবে রাতভর কোরবানির বর্জ্য পড়েছিল বাড়িধারা আবাসিক এলাকায়। অভিযোগ, মাংস না দেয়ায় বর্জ্য নেয়নি পরিচ্ছন্নতা কর্মীরা। জোর জবরদস্তি করে যে আর কি ওরা আমরা মাংস দিল না, তাহলে ওখান থেকে ময়লা আমি নেব না। এটা আমাদের সমস্যা হয়ে যাবে, গন্ধ আজ হবে, বিভিন্ন সমস্যা হয়ে যাবে। তবে বর্জ্য অপসারণ শুরুর 5 ঘন্টা পর ব্রিফিং ডেকে 12 ঘন্টায় অপসারণের দাবি করেছিলেন উত্তরের প্রশাসক। সরকার ঘোষিত 12 ঘন্টার আগে যেই টার্গেট দেওয়া হয়েছে, আমরা আশা করছি সেই টার্গেট অলরেডি আমাদের কাছে ফুলফিল হয়ে গেছে। আর নির্দিষ্ট স্থানে কুরবানি না দেওয়াকে দুষলেন দক্ষিণের প্রশাসক। বলেন, নগরবাসীর অসচেতনতায় বর্জ্য সংরক্ষণে বেগ পেতে হয়েছে তাদের। একবার আমরা করালাম, আবার যদি কিছুক্ষণ পরে আবার নতুন করে ফেলে, আর সারাক্ষণ তো আর কেউ পাহারা দিতে পারে না। অপসারণ শুরুর 5 ঘন্টায় উত্তর সিটি কর্পোরেশন 7,000 টন ও 6 ঘন্টায় দক্ষিণ সিটি কর্পোরেশন 15,000 টন বর্জ্য অপসারণ করে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য অপসারণে এবার বড় ধরনের চমক দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা আগেই পরিষ্কার করা হয় গোটা বন্দরনগরী। সিটি মেয়র বলছেন, জন প্রতি 5,000 টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কাজের উৎসাহ জুগিয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে। সময় তখন ঠিক বিকেল 5:30। নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা আগে সিটি কর্পোরেশনের 21 নম্বর জামাল খান ওয়ার্ডের STS বা সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশনের চিত্র এটি। জমানো পশুর বর্জ্য অপসারণ শেষ, কারণ আগেই গাড়ি চলে গেছে ডিপুতে। যদিও রাত 8টা পর্যন্ত অপসারণের টার্গেট দিয়েছিল সিটি মেয়র। পরের গন্তব্য আরেকটি ওয়ার্ড 15 নম্বর বাগমনিরাম। STS ডাম্পিংয়ে বর্জ্য নেই, তাই 2 ঘন্টা আগে সন্ধ্যা 6টার দিকে দুর্গন্ধ দূর করতে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। এই দুইটির মতো আরও বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে পাওয়া যায় একই চিত্র। নগরবাসী বলছেন, অন্যান্য বছরের চেয়ে এবার দ্রুত সময়ে অপসারণ হয়েছে বর্জ্য। গোটা কাজীপাড়া পরিষ্কার আছে, এতটুকুই জানি রাস্তাঘাট পরিষ্কার আছে। আমাদের মেয়র ডাক্তার সাহাদ হোসেন
ইনি দূরত্ব কাজ করতেছে। অন্য অবস্থায় এখানে কিন্তু অনেক থাকে, বেশি থাকে, এবার এখানেও নাই। কেন এবার দ্রুত সময়ে বর্জ্য অপসারণ, এমন প্রশ্নের জবাবে পরিচ্ছন্ন কর্মীরা বলছেন মেয়রের পরিকল্পিত সিদ্ধান্ত আর প্রধানমন্ত্রীর ঈদ উপহার কাজের গতি বাড়িয়েছে তাদের। অনেক তাড়াতাড়ি কাজে ধরা হয়েছে এবং অতি শীঘ্রই সন্ধ্যার আগের মধ্যে আমাদের সিটিতে যাতে ক্লিন হয়ে যায়। আমাদের কাছে নির্দেশন হলো যত তাড়াতাড়ি করা যায়, পরিষ্কার করা যায়। এদিকে দুপুর 2টা থেকে নগরীর বর্জ্য অপসারণের কথা থাকলেও সকাল 9টা থেকেই কাজের তদারকিতে মাঠে নেমে সিটি মেয়র নিজে ছিটান ব্লিচিং পাউডার। সচেতনতা বাড়াতে নগরীর নানা অলিগুলি ঘুরে বিতরণ করেন লিফলেট। পরে দুপুর 2টার দিকে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এসকেভেটর সহ ভারী সরঞ্জাম দিয়ে শুরু করেন বর্জ্য অপসারণ। মেয়র জানান পেছনের রহস্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই সেবক নিবাস নিয়ে যে 309 কোটি টাকার একটা গ্যাপ ছিল, যার জন্য নিবাসটা তৈরি হচ্ছিল না, ওটাও আপনার অনুমোদন হয়েছে। তো সব মিলিয়ে ওদের মধ্যে প্রচুর উদ্দীপনা আসছে। তারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাজ করেছে এবং আমরা তাদেরকে সামনে বর্ষাকালে রেইনকোটও দিচ্ছি। তাদের অন্য যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেটা আমরা ফুলফিল করার ট্রাই করছি। এবার চট্টগ্রামে বর্জ্য অপসারণে নগরীর 41টি ওয়ার্ডে ছিল 3,500 পরিচ্ছন্ন কর্মী। 50টি বিশেষ পরিবহনের পাশাপাশি বর্জ্য পরিবহনে ব্যবহার করা হয় 200-এর বেশি যানবাহন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ প্রসঙ্গ। চামড়া সংগ্রহ নিয়ে জানাতে সাভারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, চট্টগ্রামে আছেন কমল দে এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন এসএম রাশেদ। শুরুতে যাব সবুজের কাছে। সবুজ, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল গতকালকে দুপুরের পরপর, সেই কর্মযজ্ঞ এখনও চলছে ট্যানারিগুলোতে সাভারের, এবং সেখানে যেটা আমরা এসে দেখেছি যে চিত্রটি সকালে এসে, সেটা হলো শেষের দিকে, অর্থাৎ আর 2-1 ঘন্টার ভেতরে বা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে ট্যানারি স্টেটে যে চামড়াগুলো এসেছে সেই চামড়াগুলো সংরক্ষণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবং এখানে যেটি ট্যানারি মালিকরা যেটা বলেছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে ভিন্ন ভিন্ন ট্যানারিতে, সেই লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পেরেছেন এখন পর্যন্ত, এবং যে ভালো আবহাওয়া অর্থাৎ কিছুটা ঠান্ডা আবহাওয়ার কারণে চামড়া সংরক্ষণের আগেই যে নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ শোনা যায় অনেকবার বা প্রতিবারই, সেই অভিযোগটা এবার কিন্তু কম, অর্থাৎ সংরক্ষণজনিত জটিলতায় চামড়ার পচে যাওয়া বা নষ্ট হওয়ার অভিযোগ এবারে নেই, এবং পর্যাপ্ত শ্রমিক এবং লবণ থাকায় সময় মতো তারা চামড়া সংরক্ষণ করতে পেরেছে। এটি ট্যানারির চিত্র, এবং আমরা এই ট্যানারির সামনে আপনারা জানেন যে একটি আড়ত রয়েছে, সেখানেও এখন পর্যন্ত চামড়া আমরা দেখেছি ঢাকার বাইরে থেকে চামড়া আসছে এবং সেই চামড়াগুলো নিয়ে দরদাম হচ্ছে। সেখানেও আমরা যেটা শুনেছি, সেখানেও চামড়া সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা মোটামুটিভাবে তারা পূরণ করতে পেরেছে। সেখানকার সাধারণ সম্পাদক আমাদের জানিয়েছেন তারা প্রায় 5 লাখ পিসের মতো চামড়া সংরক্ষণ করেছেন গতকালকে দুপুর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ কোরবানির প্রথম দিনের পশুর চামড়া। এবং ট্যানারি স্টেটের যে চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা এবার ঈদে সেটি হচ্ছে 6 লাখ পিস মোট ট্যানারিতে, সব ট্যানারি মিলিয়ে সেটিও মোটামুটিভাবে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। আমরা যে 2-1টি ট্যানারিতে কথা বলেছি তারা সেটি আমাদেরকে নিশ্চিত করেছে। তো এবং আজকেও কোরবানি হবে, সেই কোরবানির পশুর চামড়া এখানে আসবে, সেটি দুপুর পরে হয়তো আসবে, এবং সেগুলো তারা সময় মতো সংরক্ষণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। তো আমরা যেটা জানছিলাম যে ঢাকার বাইরে থেকে আসলে লবণ ছাড়া অর্থাৎ কাঁচা চামড়া ঢাকার ভেতরে ঢুকবে না, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি কিছুটা ব্যত্যয় রয়েছে। আমরা শুনেছি সিলেট থেকে এসেছে চামড়া, হবিগঞ্জ থেকে এসেছে, এবং সেই চামড়াগুলো এখন পর্যন্ত তারা দরদাম করছে। তো দরদাম করে তারা আসলে কতটুকু সময়ের মধ্যে সেগুলো বিক্রি করতে পারবেন এবং সংরক্ষণ প্রক্রিয়া শুরু হয়ে সেগুলো শেষ হবে সুন্দরভাবে সংরক্ষণ, সেটি এখন দেখার বিষয়। আমার কাছে ঢাকার যে সাভার ট্যানারি স্টেট রয়েছে সেখান থেকে চামড়া সংরক্ষণের এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। আমরা এখন চট্টগ্রামের খবর জানতে চলে যাচ্ছি কমলদের কাছে। ধন্যবাদ সবুজ। নানা সংকট দরের কারসাজি ছিল, তীব্র গরম ছিল, এর মাঝে চট্টগ্রামে কিন্তু রেকর্ড প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহীত হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম। তিনি আমাদেরকে যেটি বলেছেন চট্টগ্রাম শহরে সংগৃহীত হয়েছে অন্তত 1.5 লাখ চট্টগ্রাম মহানগরের মধ্যে, এবং মহানগরের বাইরে যে 16টি উপজেলা রয়েছে সেই 16টি উপজেলায় প্রায় 2.5 লাখ পিস চামড়া সংগৃহীত হয়েছে, যেগুলো স্থানীয়ভাবে সংরক্ষণ করা হচ্ছে। এবং একই সাথে বৃহৎ
বৃহত্তর চট্টগ্রামে আরও 50,000-এর বেশি চামড়া সংগৃহীত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা যেটা ছিল 4 লাখ, সেটি অর্জন হয়েছে, কিন্তু চামড়া সংরক্ষণের ক্ষেত্রে যে সংকট দেখা দিচ্ছে সেটা হলো দামের কারসাজি হয়েছে। গতকাল থেকে আমরা বলছিলাম যে 100-150 টাকায় চামড়া কেনা হয়েছে, বিকেলের পর সেটা আরও কমেছে। তবে আড়তদাররা বলছেন তারা চেষ্টা করেছেন চামড়া কিনে সংরক্ষণ করার জন্য, কিন্তু সেটি হলো তারা যে চামড়াগুলি আনছে কিছু চামড়া কিন্তু নষ্ট হয়ে যাওয়ার এখনও সংখ্যা রয়ে গেছে। তারা প্রকৃত দাম পাওয়ার জন্য সেই চামড়াগুলো তারা চেষ্টা করছে চামড়াগুলি তারা নিয়ে রাখার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আতুরা ডিপো এলাকায় কিছু চামড়া এখনও রাস্তার উপর পড়ে আছে। সে রাস্তার উপর চামড়াগুলো যদি পড়ে থাকে তাহলে সেগুলো তো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেহেতু এখন খুব গরম পড়ছে তাই দ্রুত চামড়াগুলো সংরক্ষণ করতে হবে, লবণ দিতে হবে, কিন্তু যদি দেরি হলে এই চামড়া কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যেহেতু যারা চামড়া বিক্রি করতে আসেন তারা দাম পাচ্ছেন না এমনটি অভিযোগ করছেন। এমনটি অভিযোগের প্রেক্ষিতে এইসব চামড়া রাস্তার উপর পড়ে আছে, এখনও ফেলে রাখা হয়েছে। যদি 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টা লবণ দেওয়ানো হয় সে চামড়া কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহরের বাইরে থেকে এখনও ট্রাক যোগে আড়তে কিন্তু চামড়া এখনও আসছে এবং সেই চামড়াগুলো লবণের সংরক্ষণের জন্য ব্যবস্থা নিচ্ছেন আড়তদার সমিতি। তো বলা চলে গতকাল থেকে যে দরের সংকট ছিল, যে দর নিয়ে কারসাজি ছিল, সে কারসাজির মাঝেও কি চট্টগ্রাম শহরে প্রায় 4 লাখ পিস চামড়া সংগৃহীত হয়েছে, সেটি আসলে অনেক বড় লক্ষণীয় বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 4 লাখ পিস চামড়া যেগুলো সংগৃহীত চট্টগ্রাম মহানগরে প্রায় 1.5 লাখ, এবং মহানগরের বাইরে রয়েছে অন্তত 2.5 লাখ, এবং বৃহত্তর চট্টগ্রামে রয়েছে আরও 50,000, অর্থাৎ প্রায় 4 লাখ বা 4.5 লাখের কাছাকাছি কিন্তু এই চামড়া সংগৃহীত হচ্ছে চট্টগ্রামে। আমরা দেখতে পাচ্ছি এখন চট্টগ্রামের বাইরে থেকে যেসব চামড়া আনা হয়েছে ট্রাকে করে এখনও চামড়া নামছে শহরের বাইরে যেগুলো আছে সেগুলো লবণ দিয়ে। তবে এই যে আতুরা ডিপো এলাকায় ট্যানারি না থাকার কারণে নানা চামড়া নষ্ট হচ্ছে এমনটা একটা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। আমরা মুরাদপুর দিয়ে আসার সময় দেখেছি রাস্তার পাশে অনেকগুলো চামড়া পড়ে আছে। সে চামড়াগুলো যদি দ্রুত লবণ দেওয়া না হয় তাহলে কিন্তু নষ্ট হওয়ার সংখ্যা রয়েছে। অর্থাৎ গতকাল থেকে দরের যে কারসাজি চলছিল, এর মাঝে আবহাওয়া তীব্র গরম ছিল, এর মাঝেও যে চট্টগ্রাম মহানগরে প্রায় 1.5 লাখ, উপজেলা পর্যায়ে 2.5 লাখ এবং বৃহত্তর চট্টগ্রামে আরও 50 বা 4.5 লাখের মধ্যে চামড়া সংগৃহীত হয়েছে, সেটি একটা বড় বিষয়। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের চামড়া থেকে সর্বশেষ। এখন আমরা একটু চলে যাব কুষ্টিয়া চামড়া খবর জানার জন্য সহকর্মী রাশেদের কাছে। হ্যাঁ, কুষ্টিয়ায় যে চামড়া ব্যবসায়ী যারা আছেন আড়তদারেরা, তারা কিন্তু ইতিমধ্যে তাদের 50% পরিমাণ চামড়া কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে এবং সংগ্রহ করে কিন্তু তারা সংরক্ষণে রেখেছে, এবং বাকি যে 50% চামড়া তারা সংগ্রহ করবে তা ইতিমধ্যে বিভিন্ন উপজেলা এবং আশেপাশে বিভিন্ন জেলায় তারা সংরক্ষণে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার যে চামড়া ব্যবসায়ী যারা আছে। তারা মূলত এবার কিন্তু চামড়ায় যে বিভিন্ন ধরনের রোগ দেখা যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন, যার কারণে কিন্তু চামড়ার মান এবং আকার ভেদে কিন্তু তারা বিশেষ করে গরুর চামড়া কিনছে 200 থেকে 1200 টাকার মধ্যে, এবং ছাগলের চামড়া তারা কিনছে 40 থেকে 60 টাকার মধ্যে। তবে এখানে চামড়া ব্যবসায়ী যেটি আমাদেরকে জানিয়েছেন যে উপযুক্ত সময় যদি যারা বিশেষ করে কোরবানি এবং যারা মাদ্রাসে যারা চামড়া সংগ্রহ করে তারা যদি সঠিক সময়ের মধ্যে যদি তারা এই যে চামড়া যদি লবণ না দেয় তাহলে তাদের চামড়া কিন্তু উপযুক্ত দামও পাবে না বলে আমাদেরকে জানিয়েছেন, এবং সঠিক সময়ে লবণ না দিলে চামড়া নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। এবং ইতিমধ্যে যারা কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী যারা আছে তারা আসলে প্রায় অলরেডি ইতিমধ্যে তারা প্রায় 3.5 লক্ষ চামড়া কিন্তু সংগ্রহ করেছে, গরু এবং ছাগল উভয় মিলে। তবে গরুর চামড়া তারা বেশি সংগ্রহ করে, কারণ কুষ্টিয়া চামড়ার মান ভালো এবং ট্যানারি মালিকরা কিন্তু বিশেষ করে এগুলো আগ্রহ করে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। এবং ইতিমধ্যে তারা কিন্তু প্রচুর পরিমাণে চামড়া সংরক্ষণ করেছে। তো কুষ্টিয়ার এই চামড়া পট্টি থেকে চামড়ার দাম এবং এই নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে সহকর্মীরা জানাচ্ছিলেন চামড়া সংগ্রহের প্রসঙ্গে সর্বশেষ। সকালে সবাই আরও থাকছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোনের আঘাতে 2 শিশু সহ 4 বাংলাদেশি গুরুতর আহত। বাজার করে ফেরার পথে হামলার শিকার একজনের পা বিচ্ছিন্ন। ওদের ফাঁদে আটকে আছে বাংলাদেশের 10 থেকে 12 বিলিয়ন ডলারের চামড়া রপ্তানির বাজার। 10 বছর আগের সমপরিমাণ চামড়া রপ্তানি করে পিছিয়ে পড়ছে বাজার মূল্যে। সংশ্লিষ্টরা বলছেন দেশে বিদেশে সঠিক মূল্য পেলে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য সংযোজন খাতটির 90% রপ্তানি আয় যুক্ত হবে বাংলাদেশের ঘরেই। সেলিয়া সুলতানার রিপোর্ট। 10 বছর আগেও $1.50 থেকে 70 সেন্টে বিক্রি হতো প্রতি স্কোয়ার ফিট চামড়া। এখন প্রতি স্কোয়ার ফিট সনদবিহীন হিসেবে দর নেমে এসেছে 50 থেকে 70 সেন্টে।
অথচ পোল্যান্ডের ট্যানারি এলসি কোম্পানি LWG সার্টিফাইড হওয়ার পর ভারত, ভিয়েতনাম ও চীনের 246টি প্রতিষ্ঠানের চামড়ার দাম বেড়েছে 40%, যেখানে দেশগুলো সর্বনিম্ন 1.80 থেকে $2.50 গুনছে। ফলে বৈশ্বিক $420 বিলিয়ন এই বাজারে 3.5% কাঁচা চামড়া সরবরাহ করা বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব মাত্র 0.7%। ট্যানারি মালিকরা বলছেন সক্ষমতা রয়েছে, তবে সনদ নেই, ফলে প্রিমিয়াম মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। 10 বছর আগের সমপরিমাণ রপ্তানি করেও আন্তর্জাতিক বাজার মূল্যে পিছিয়ে যাচ্ছে। মার্কেট ছিল সাউথ কোরিয়া, রিপ্রসেস হয়ে আমেরিকা চলে যেত। আমরা কিন্তু এই মার্কেটটা হারাইলাম। এই মার্কেটে আমাদের যে প্রাইস সেটা ছিল $1, 60, 70, 80 সেন্ট অল ইন অ্যাভারেজ, কারণ তারা খুব ভালো কোয়ালিটির মাল নিত। 20 থেকে 25টি ট্যানারি যদি আমাদের LWG সার্টিফাইড হইতে পারে তাহলে এই মার্কেটটা আমাদের জন্য রিওপেন হবে। গবেষণার হিসেবে CETP অর্থাৎ আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগারে আটকে আছে প্রায় $10 থেকে $12 বিলিয়ন এই রপ্তানি সম্ভাবনা। অথচ আন্তর্জাতিক সার্টিফাইডে খরচ হবে এককালীন। আমাদের সাভারের যে ইন্ডাস্ট্রিয়াল এসেট ওইটাও ETPর কারণে আটকে আছে। তো এটা করতে পারলে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য বিশাল বাজার, এটা উন্মুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আমরা লং টার্মে $10 থেকে $12 বিলিয়ন মতো প্রতি বছর এই চামড়া খাত থেকে আয় করতে পারবো। এখানে হাজার কোটি টাকার বিনিয়োগ লাগবে, কিন্তু এর ফলাফল হচ্ছে যে একবার এটা হয়ে গেলে তখন আমাদের শুধুমাত্র কিন্তু ওই অপারেশন মেইনটেনেন্স এটা খরচ করতে হবে, এটা লম্বা সময় ধরে আমাদের রিটার্ন দেবে। অর্থনীতিবিদদের মতে সবচেয়ে মূল্য সংযোজিত এই রপ্তানিমুখী পণ্যে রপ্তানির মূল্য না পাওয়াও এই খাতে খেলাপির হার বাড়ার অন্যতম কারণ। ফলে কর্মসংস্থান ও বহুমুখী রপ্তানির স্বার্থে চামড়া খাতকে বিশ্ববাজারে এগিয়ে রাখা ও বাজার প্রসারে নীতি প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, বন আর ঐতিহ্যবাহী স্থাপনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বাংলাদেশের পর্যটন শিল্পে। তার উপর সাম্প্রতিক হামের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে বিদেশি পর্যটকদের। পার্শ্ববর্তী মালদ্বীপ কিংবা পাকিস্তান পর্যটন খাতকে অর্থনীতির বড় শক্তিতে পরিণত করছে, তখন পরিকল্পনা আর প্রচারণার ঘাটতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই অবস্থায় বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্যের সম্ভাবনাতেই সীমাবদ্ধ বাংলাদেশের পর্যটন খাত। উদ্যোগ থাকলেও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে গতি পাচ্ছে না শিল্পের বিকাশ। দীর্ঘদিন ধরে কার্যকর পরিকল্পনার অভাব, অবকাঠামোগত দুর্বলতা আর আন্তর্জাতিক প্রচারণা কম থাকায় পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। নতুন করে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মাঝেও শঙ্কা তৈরি করেছে হামের প্রাদুর্ভাব, জানান ট্যুর অপারেটররা। সাম্প্রতিককালে এটাও কিন্তু এফেক্ট করেছে এবং আশ্চর্য যে আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে মেল করা হয়েছে, ইভেন শ্রীলঙ্কার থেকে একটা অপারেটর আসার আগে ওরা আমাকে বলছে যে বাংলাদেশে আসবো, তোমাদের এখানে তো হামের একটু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে এফেক্ট করবে কিনা। ট্যুরিজমটা আসলে অনেক বেশি সেন্সিটিভ একটা জিনিস, মানে যতক্ষণ পর্যন্ত সেফটিটা ইনশিওর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্যুরিস্টরা আসার ক্ষেত্রে কিন্তু খুব বেশি উৎসাহ বোধ করেন না। একই অঞ্চলের দেশ হিসেবে মালদ্বীপ ও পাকিস্তান পর্যটনে এগিয়ে যাচ্ছে দ্রুত। সমুদ্রভিত্তিক বিলাসবহুল পর্যটন, সহজ ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে মালদ্বীপ প্রতি বছর এ খাত থেকে মোট রাজস্বের প্রায় অর্ধেক আয় করে। দেশটির জিডিপিতে ট্যুরিজম খাতের অবদান 28%। অন্যদিকে পাকিস্তানে পাহাড়ি পর্যটন ও ধর্মীয় পর্যটনে বড় বিনিয়োগ করে বর্তমানে রাজস্ব আয় $4 বিলিয়ন ছাড়িয়েছে দেশটির। সেখানে বাংলাদেশে এ খাত থেকে আয় $45 কোটি মার্কিন ডলারেরও কম। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। মালদ্বীপে কেন এত বেশি বিদেশিরা হাজার হাজার ডলার খরচ করে? এক রাতের হোটেল ভাড়া $10,000, $15,000, $20,000 যায়। ওখানে তো কোনো রকম অন্য কোনো সুযোগ নেই, তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই যায়। মালদ্বীপের মতো একটা টাইনি দ্বীপরাষ্ট্র কি কোথায় চলে গেছে ট্যুরিজমের দিক থেকে, আমরা তার জন্য আমরা কিছুই করতে পারছি না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু কাজ করলেও তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মত বিশেষজ্ঞদের। ছোটখাটো করে অনেক কাজ হচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে, মানে ট্যুরিজম বোর্ড থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বাট সামগ্রিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, মাস্টার প্ল্যান এখনো ইমপ্লিমেন্টেড হয় নাই, এখনো ডেভেলপমেন্ট স্টেজেই আছে, অনেক দিন ধরে চলছে। সো এই গন্তব্যহীন গাড়ির মতো চললে তো হবে না, একটা নির্দিষ্ট গন্তব্যকে টার্গেট করে আগাতে হবে। পর্যটন খাত দৃশ্যমান ও আকর্ষণীয় হওয়ায় কথার ফুলঝুরিতে নয়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়।
সহিংসতার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ভুক্তভোগীর বেশিরভাগই নারী, আর জরিপের তথ্য বলছে 89% নারী অনলাইন সহিংসতার শিকার, তবে অভিযোগ করেন না 75%। সাইবার সহিংসতা রুখতে এসব প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানো এবং আইনের কঠোর প্রয়োগের তাগিদ বিশ্লেষকদের। শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। কিছু অশোভন মন্তব্য, কিছু আপত্তিকর শব্দ, কিছু কটুবাক্য অনেক সময় এলোমেলো করে দিচ্ছে অনেকের সম্ভাবনাময় জীবন। আলোকিত পৃথিবী মুহূর্তে হয়ে উঠছে বিষাক্ত। অযাচিত এসব কারণে হতাশা আর আতঙ্ক ঘিরে ধরে চারপাশ থেকে। এসবের বেশিরভাগই ঘটছে সামাজিক মাধ্যম ঘিরে। মানুষের যাপিত জীবনে এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন সামাজিক মাধ্যম, কিন্তু প্রায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকেই ব্যবহার করছেন বাছবিচারহীনভাবে। মত প্রকাশের নামে অন্যের অধিকার হরণ করা হচ্ছে, কখনো কখনো করা হচ্ছে রুচিহীন ব্যক্তিগত আক্রমণ। সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়ি না, আমি আমার ছবিও ছাড়ি না, আমি আমার ফ্যামিলির কিছুই ছাড়ি না, কারণ আমার এগুলো রিভিল করতে ভালো লাগে না। পজিটিভ কোনো বিষয়টাকে জাস্ট জিনিসটা পজিটিভ, কিন্তু মন্তব্যগুলো সব নেগেটিভ। নাগরিক অধিকারের দোহাই দিয়ে বর্তমানে সহিংসতার বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। নামে বেনামে আইডি খুলে সামাজিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক ব্যক্তিদের মানহানির ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য আর ছবি বিকৃত করেও উস্কে দেওয়া হচ্ছে সহিংসতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপি এর সমীক্ষায় উঠে এসছে, দেশে সামাজিক মাধ্যম ব্যবহারকারী নারীদের প্রায় 89%ই কোনো না কোনোভাবে অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। আবার এর 75%ই লোকলজ্জার ভয়ে অভিযোগ করেন না। আর বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের মতে, প্রযুক্তির অপব্যবহারের ফলে অনলাইন ব্ল্যাকমেলিং, পরিচয় চুরি, ব্যক্তিগত তথ্য ফাঁস সহ নানা ধরনের অপরাধের শিকার হচ্ছেন মানুষ। বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার, তবে সেই স্বাধীনতার আড়ালে যদি ছড়িয়ে দেওয়া হয় গুজব, বিদ্বেষ আর বিভ্রান্তি, তবে তা সমাজের জন্য হয়ে ওঠে বড় হুমকি। ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার এখন উদ্বেগের বড় কারণ। প্রশ্ন উঠছে, স্বাধীনতা আর ডিজিটাল সন্ত্রাসের সীমারেখা কোথায়? এ অবস্থার শিক্ষার অভাব, সামাজিক অবক্ষয় আর রুচির দুর্ভিক্ষকে দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। এই যে সমাজে যে অবক্ষয়, এই প্রক্রিয়ার থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আইনের শাসন কায়েম করতে হবে। সেই সাথে আমাদেরকে মূল্যবোধের চর্চা করতে হবে এই স্কুল থেকে, তাইলে এটাতে একটা উত্তরণ ঘটবে, নাহলে কোনো উপায় নেই। পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত সাইবার সহিংসতা রুখতে নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ অনুভব করছেন তারা। আলামত সংগ্রহ, সেটা অ্যানালাইসিস, এইগুলির পর্যাপ্ত সক্ষমতা না থাকার কারণে কিন্তু অপরাধকে শনাক্তকরণ এবং অপরাধীকে আইনের আওতায় আনা আমাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে দেশের প্রায় কোটি মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাই সাইবার অপরাধ রোধে সরকারের কঠোর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। নরসিংদীর চরাঞ্চলে শুরু হয়েছে মেঘনার তীব্র ভাঙন। কয়েক বছরে নদীগর্ভে বিলীন শত শত বিঘা ফসলি জমি, বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে। ঈদ আনন্দ করে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর। বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই যুবক। চট্টগ্রামে বাস লেগুনার সংঘর্ষে সড়কে ঝরল তাজা 3টি প্রাণ। এ ঘটনায় আহত আরও অন্তত 10 জন। এছাড়া গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেট কারের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে যাওয়া পরিবহনটি বলে দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা। বাস লেগুনার সংঘর্ষে সড়কে ঝরল তাজা 3টি প্রাণ। ইগল পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় লেগুনাটি। উদ্ধার করে আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক প্রথমে 2 জন, পরে আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। আহত 10 জনকে দেয়া হচ্ছে চিকিৎসা। ঈদ আনন্দ উপভোগ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। পুলিশ জানায়, একদল বন্ধু মোটরসাইকেলে করে বগুড়ার ধুনটের দিকে যাচ্ছিল। শেরপুরে পৌঁছালে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান আবু রায়হান ও তামিম নামে 2 জন। বাকি 4 জন শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি রয়েছেন।
এদিকে গোপালগঞ্জে যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এতে ২০ জন আহত হন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকার গণেশ পাগলের বাৎসরিক মেলায় গিয়েছিলেন খুলনার ডুমুরিয়ার পুণ্যার্থীরা। পিকআপ ভ্যানে ফেরার পথে গোপালগঞ্জের উলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। ওমর ফারুক, সময় সংবাদ। সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বছর জুড়ে ধীর গতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদী গর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। আশাকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য এবং মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে থাকছে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষা মৌসুমের আগেই নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বেশি ভাঙছে নজরপুর ইউনিয়নের আলিপুর ও বাহেরচর গ্রাম। স্থানীয়রা বলছেন, বছর জুড়ে ধীরগতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙন রোধে এলাকাবাসী বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করলেও প্রতিকার মিলছে না। নদী আমাদের জমি জমা যা আছে সব জমি জমা নিয়ে গেছে। যে মিলে বাঙা ধরছে নজরপুর ইউনিয়নে মনে করে না বাঙা শুরু করবে। একটা সিডের মধ্যে 2000 বিঘা জমি সম্পত্তি আছে। এখন সব মিলে মনে হয় 500 বিঘা সম্পত্তি হয় কিনা সন্দেহ। মাথা পর্যন্ত একটা বান্ধে এখন মানুষ এই দেশে থাকতে পারবো না, থাকার কোনো অবস্থা নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে, সরেজমিন পরিদর্শন করে ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে, আমরা ব্যবস্থা নিচ্ছি। ধীরে ধীরে প্রক্রিয়াগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যাপারে ব্যবস্থা নিব। সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের দিয়ে সেখানে আমরা পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসল সমাধান বের করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নরসিংদীর চরাঞ্চলে নদী ভাঙন রোধে প্রয়োজন মাত্র 2.5 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। সময় সংবাদ, নরসিংদী। ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় 9.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। ঈদের আগে প্রকল্পের কাজ প্রায় শেষ হওয়ায় তীরবর্তী হাজারো পরিবার এখন স্বস্তিতে। শিকদার সজলের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ রোধ করা হয়েছে ভাঙন। ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় মধুমতির ভাঙনের চিত্র এখন অতীত। ভাঙন কবলিত এলাকায় নির্মাণ করা হয়েছে স্থায়ী বাঁধ। এর ফলে রক্ষা পেয়েছে হাজারো পরিবার। ঈদের আগে প্রকল্পের কাজ প্রায় শেষ হওয়ায় তীরবর্তী হাজারো পরিবার এখন স্বস্তিতে। এই বাঁধটা করার ফলে আসলে স্মৃতি সৌধটা জাদুঘরটা রক্ষা পাইছে। এলাকাবাসীও এখান থেকে নদীর ভাঙন থেকে উপকৃত হয়েছে। ভাঙন বলে আর ভয় নাই আমাদের, এই বান্দাইতে ভাঙন বলে আর ভয় নেই, এরকম বান্দা তো হয় নাই কোনোদিন। এখন আমাদের আর বাড়িঘর ভাঙার কোনো ভয় নাই, ছেলে মেয়ে নিয়ে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো। সরকার পদক্ষেপ নিয়ে এই নদী ভাঙন প্রতিরোধ করছে, এর জন্য এই এলাকার লোক অনেক আনন্দিত এবং গর্বিত। জনগণের মাঝে একটা স্বস্তি ফিরে আসছে যে না, তাদের ভিটে বাড়ি আর নদী গর্ভে যাবে না। বাঁধকে দৃষ্টিনন্দন করতে পারে বসানো হয়েছে স্থায়ী বেঞ্চ ও ছাতা। প্রতিদিনই সেখানে আসছেন দর্শনার্থীরা। 2023 সালের 1 জুলাই থেকে শুরু হওয়া এ কাজ 2027 সালের 30 জুন শেষ হওয়ার কথা রয়েছে। খেয়াল করেন যে আমাদের প্রকল্পের নামের সাথে কিন্তু মুন্সি আব্দুর রব যে স্মৃতি জাদুঘর এই শব্দটি জড়িত আছে এবং প্রকল্পের উদ্দেশ্য ছিল হচ্ছে এই জাদুঘরকে রক্ষা করা। আমাদের টার্গেট হচ্ছে এই বছরে আমাদের 30টা প্যাকেজের কাজ আমরা শেষ করে ফেলবো এবং রিমেনিং যে প্যাকেজগুলো থাকবে সেইগুলোকে আগামী অর্থ বছরে আমরা সম্পন্ন করব। 487 কোটি টাকা ব্যয়ে মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার 8টি পয়েন্টে 9.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, ফরিদপুর। 1 বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হয়নি 5 বছরও। টাঙ্গাইলে নির্মাণের পর ধসে গেছে কাঁঠালতলী বাজার কোড়াতলী সড়কের সেতুর সংযোগ। কাদের তালুকদারের পাঠানো তথ্য এবং রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। নির্মাণাধীন সেতু কাজ শেষ হওয়ার আগেই সংযোগ সড়কের এক পাশের মাটি দেবে গেছে, অন্য পাশের সড়ক ধসে গেছে।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঠাতলী বাজার ও কুড়াতলী সড়কের ৭০ মিটার দীর্ঘ সেতুর কাজ শুরু হয় ২০২১ সালে। ২০২২ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি ৫ বছরেও। সম্প্রতি ধসে গেছে দুই পাশের সংযোগ সড়ক। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিগত সরকারের আমলে প্রভাবশালীদের ভয়ে অনেকেই প্রতিবাদ করতে পারেনি বলে জানান স্থানীয়রা। 15 দিনের আগে রিপেয়ারিং করে গেছে, কাজ করছে, সেগুলা কিভাবে ফাটল ধরে। একবার নিম্নমানের মানে এটা একটা কাজই হয় না, এটা খালি মাটি ভালো হয়ে গেছে। কাজটা ভালো হয় না, আমরা বাধা দিছিলাম, আমাকে সে কথা মানে নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। রাস্তার ওই জায়গাটুকু আমরা পুরোটা উঠায়ে সুন্দরভাবে নতুন করে কম্পেকশন করে সাইড দিয়ে ব্লক দিয়ে আমরা কাজটা শেষ করব। ঠিকাদারকে আমাদের চিঠি দেওয়া আছে এবং ঠিকাদার মৌখিকভাবে আমাদের এটা এগ্রি করছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,55,94,000 টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল। 1875 সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন। মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে বাতাসের সঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর শহরের বাসাবাড়ির ময়লা আবর্জনা ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে সদর উপজেলার মহিষেরচর এলাকায়, পরে ফেলা হচ্ছে মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। নাকমুখ চেপে ধরে পথচারী ও যাত্রীদের করতে হচ্ছে যাতায়াত। বাতাসের সঙ্গে ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়িয়ে পড়ছে আশপাশে। আধা মাইল দূর থেকে এখানে নাক চেপে আসতে হয়। দীর্ঘদিন ধরে ময়লা ফেলা, ঘরে থাকতে পারতেছি না, অনেক দুর্গন্ধ। 150 বছরের পুরনো এই পৌরসভায় নেই কোনো আধুনিক ডাম্পিং স্টেশন। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে ময়লা ফেলা হলেও অপসারণে নেই কোনো উদ্যোগ। ফলে টানা বৃষ্টিতে বর্জ্য থেকে বের হওয়া পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমি ও পুকুরে। এতে বাড়ছে রোগবালাই, নষ্ট হচ্ছে পরিবেশ। ক্ষুব্ধ যাত্রী চালক, পথচারী ও এলাকাবাসী। এখানে আসলে গাড়ির গতি বাড়াই দেওয়া লাগে এবং এই কারণে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা আর কি বেশি থাকে। একটু কিনারে হালাইছে, এই পর্যন্ত তবে আসার কথা শোনালেন পৌর প্রশাসক। বললেন এলাকাবাসীর ভোগান্তি কমাতে নেয়া প্রকল্প অনুমোদন হয়েছে, অর্থ আসলে শুরু হবে কার্যক্রম। বর্জ্য নিয়ে আমাদের একটা আলাদা প্রকল্প অলরেডি হচ্ছে অনুমোদন হয়ে আছে, একনিক অনুমোদন হয়েছে। এটা বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটা চাইনিজ অর্থায়নে হবে। এখানে শুধু মাদারীপুর পৌরসভা নয়, এটা ক্লাস্টার আকারে আরো অনেক কয়টা পৌরসভা আছে। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে 111 জন পরিচ্ছন্নতা কর্মী, 30 জন ভ্যান ও ট্রাক চালক নিয়োজিত রয়েছে। 1991 সালে মাদারীপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে। এরপর কেটে গেছে 35টি বছর। দীর্ঘদিনেও কেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট চালু হয়নি, এমন প্রশ্ন সচেতন মহলের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 শিশু সহ 4 বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার জীবসিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, মোটরসাইকেলে করে বাজার শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে লেবাননের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের মধ্যে জিনা আক্তার নামের গ্রামের বাড়ির নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। অন্যদিকে অপর বাংলাদেশি মোহাম্মদ মমিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। এর মধ্যে জিনা আক্তারের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েল এবার লেবাননের ভূখণ্ড দখলের পাঁয়তারা করছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও দেশটিতে অব্যাহত রয়েছে তেল আবিবের বিমান হামলা ও উচ্ছেদ অভিযান। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের আগ্রাসনে লেবাননের 1/5 এলাকা জনশূন্য হয়ে পড়েছে। কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও লেবাননের আকাশে এখনো উঠছে যুদ্ধের কালো ধোঁয়া। গত মাসে ঘোষিত হওয়া যুদ্ধবিরতি দেশটির বেসামরিক নাগরিকদের জীবনে কোনো স্বস্তি আনতে পারেনি বলে মনে করছেন বাসিন্দারা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন লেবাননের ভূখণ্ড দখলের পায়তারা করছে তেল আবিব। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পর ইসরায়েল প্রথমে 600 বর্গ কিলোমিটার বাফার জোনের মানচিত্র প্রকাশ করে। কিন্তু এরপর থেকে লেবাননের প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকায় চলছে তেল আবিবের ক্রমাগত বিমান হামলা ও নতুন নতুন উচ্ছেদাদেশ।
ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস করতে এই হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ একে দেখছে আগ্রাসন হিসেবে। গত 25 মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। লিটানি নদীর উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়া তেল আবিবের এই উচ্ছেদ অভিযান লেবাননের প্রায় 1/5 এলাকাকে ভুতুড়ে নগরীতে পরিণত করেছে। যুদ্ধবিরতির চুক্তি কেবলই কাগজে বন্দী, আর লেবাননের সাধারণ মানুষের ঘরে ফেরার স্বপ্ন দিন দিন আরও অনিশ্চিত হয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত এখন কেবল বৈরুতে সীমাবদ্ধ নেই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার অন্যতম প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে লেবাননে ইসরায়েলি হামলা সম্পূর্ণ বন্ধ করা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। চলমান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি বলেছেন, কোনোভাবেই ইরানিদের দুর্বল করতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা। দুই পক্ষই 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে একটি খসড়া সমঝোতা স্মারকে সম্মত হয়েছে বলে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 60 দিনের এই সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে টোল আদায় ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার। সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের $12 বিলিয়ন জব্দ করা অর্থ ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হবে। ইরান যাতে পণ্য ও মানবিক সহায়তা পেতে পারে সেজন্য একটি বিশেষ কার্যপদ্ধতি নিয়েও আলোচনার কথা রয়েছে। এছাড়া সমঝোতা স্মারকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধ করার বিষয়টিও উল্লেখ রয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি থাকার এই সময়েও গত 48 ঘন্টায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই শান্তি প্রস্তাবের আলোর মুখ দেখা এখনও নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইরানকে পরমাণু অস্ত্রের মোহ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদিও ইরানের বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুদ্ধবিরতির ভঙ্গুর করে তুলেছে। এর মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়া হরমুজ প্রণালীতেও নৌযান লক্ষ্য করে গুলি ছুড়েছে আইআরজিসি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বুশহরে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান, যদিও তা অস্বীকার করেছে পেন্টাগন। এদিকে হরমুজ প্রণালীতে যদি কোনো ধরনের টোল ব্যবস্থা চালু করা বা সহায়তা করা হয় তাহলে ওমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র সরকার কোনোভাবেই সহ্য করবে না। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। সকালের সময় নারী সাফের খবর। কৌশল দিয়ে প্রশ্ন করায় আবারও রেগে গেলেন বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার। কৌশল বদলাতে হলে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন এই কোচ। মালদ্বীপের ম্যাচ কঠিন হলেও ভারতের বিপক্ষে অন্য এক বাংলাদেশকে দেখা যাবে বলে জানান কোচ। ফাহিম ইসলামের রিপোর্ট। আবারও প্রেস কনফারেন্স রুম উত্তপ্ত করলেন নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। মালদ্বীপের বিপক্ষে ফুটবলারদের হতাশাজনক পারফরমেন্সের পরও দলে কোনো ভুল খুঁজে পাচ্ছেন না তিনি। পুরো ম্যাচে মাত্র 2 থেকে 3টি অ্যাটাক করেছে মালদ্বীপ, আর সেখানে রক্ষণ সামলাতে পারেনি আফিদা কিস্কুরা। বারবার ভুলের পরেও নিজের হাইলাইন ডিফেন্স কৌশল থেকে সরে আসবেন না বাটলার। আমাদের কিছু ভুল হয়েছে, তবে দুটি গোলই দুর্ভাগ্যজনকভাবে হয়েছে। এখানে হাইলাইন ডিফেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রতিপক্ষ পুরো ম্যাচে 2টি আক্রমণ করেছে, বিপরীতে আমরা 14 থেকে 15টি আক্রমণ করেছি। আমি বলতে পারি ভারতের বিপক্ষে ম্যাচটা ভিন্ন হবে। শুধু কৌশলে নয়, শৃঙ্খলা থেকে জাতীয় নারী দলের সব ক্ষেত্রই নিজের মতো করে পরিচালনা করতে চান বাটলার। কেউ তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করলে নারী ফুটবল দলের কোচ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দেন এই ব্রিটিশ কোচ। কোনো কিছু পরিবর্তন হবে না। আমি আপনাদের তরুণ মেয়েদের নিয়ে কাজ করছি, তাদের সুযোগ দিচ্ছি, বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য কাজ করছি। কেউ যদি এখানে হস্তক্ষেপ করতে চায়, আমি কোচের পদ থেকে সরে যেতে একবারও চিন্তা করব না। আপনারা চাইলে অন্য কোচ নিয়ে আসতে পারেন।
মালদ্বীপের ম্যাচকে কঠিন ম্যাচই বলছেন মাত্র 11 সেকেন্ডে গোল করা আনিকা রানিয়া সিদ্দিকী। দলে আরো উন্নতির প্রয়োজন বলে মনে করেন সুইডেন প্রবাসী এই ফুটবলার। আর নিজের প্রথম গোল দেশবাসীকে উৎসর্গ করেছেন তিনি। Obviously, I'm special Alexa, and first goal for the nation. Obviously, very happy for the country, for the people. Lacking both finishing and crossing, so that's something we have to work with. আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে নারী দল। সেই ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। সকালের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। স্থানীয় সরকার নির্বাচনও বাজিমাত করতে চায় বিএনপি। প্রতীক ছাড়া ভোটে নানা সমীকরণ গুরুত্ব দেবে ব্যক্তি জনপ্রিয়তা, চলবে তৃণমূলে দল পুনর্গঠনের প্রক্রিয়াও। রাজধানী বর্জ্যমুক্ত করার তোড়জোড়, 2 সিটির উত্তরে 7,000, দক্ষিণে 12,500 টন অপসারণ। নগরবাসীর অসচেতনতাকে দুষলেন দক্ষিণের প্রশাসক। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে আড়তে, দাম নিয়ে কাটানি অসন্তোষ। LWG সনদের ফাঁদে আটকে রফতানি আয় বৃদ্ধির সুযোগ, সিএটিপি মানসম্পন্ন করার তাগিদ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আইরিন। সকালে আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।